তারা কি নাকি তাদের একটা অংশ চেয়েছে? তাদের একটা আচ্ছা ঠিক আছে, আমার নাম দেখেছি আমি গতকাল যে পড়েছে। তারা কি বলছে যার সাথে সরকারের বক্তব্য এক? যে আমি পদত্যাগ করি, এটা তো নিশ্চয় সরকার বলেনি আমাকে এখন। সেভেন সিস্টার এটা প্রথমেই তো প্রশ্ন হচ্ছে যে হাসনাত কি সরকারের অংশ? সে তো সরকারের অংশ না। কাজে সরকারের বক্তব্য যদি হতো সেটা হয় আমি বলতাম, আর নয়তো সরকারের যেই সর্বোচ্চ অফিস সেখান থেকে বলতো। কাজে এটা এটা অনেকটাই অবান্তর। হ্যাঁ, এই ইস্যু নিয়ে কথাবার্তা হচ্ছে যে আমরা তাদের হাইকমিশনারকে ডেকেছি, এটার ব্যাপারে তাদের কিছু আমরা যা কিছু বলেছি এ নিয়ে তারা গ্রহণ করেনি, তাদের কিছু দ্বিমত আছে এই বিষয়ে। একইভাবে আমাদের হাইকমিশনারকেও তারা ডেকেছে। এটা খুব অপ্রত্যাশিত না, সাধারণত এটা ঘটে, একজনকে ডাকলে আরেকজনকে ডাকা হয়। এখানে বিষয়টা হচ্ছে যে যে প্রশ্নটা উনি করেছিলেন যে আসলে এটাকে আমরা অন্য একটা ফেজে প্রবেশ করলাম কিনা, এটা বলা খুব কঠিন যে আরেকটা ফেজ শুরু হলো কিনা। কারণ আমাদের তো এটা বাস্তবতাকে মেনে নেওয়াই ভালো যে আসলে তো ওই সরকারের শুরু থেকে আজকে পর্যন্ত টানাপোড়েন তো আছে ভারতের সাথে টানাপোড়েন ছিল, এটা মেনে নিয়েই আমরা সবসময় বলে আসছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই। তো আমরা চাইলে সেটা যে হবেই এমন তো কোনো কথা নেই। তো এখন সম্পর্ক দুই পক্ষ থেকেই তো সেটাকে এগোনোর চেষ্টা করতে হবে। আমার মনে হয় আমরা দুই পক্ষ মিলিয়ে হয়তো অতটা এগোতে পারিনি, যে কারণে টানাপোড়েনটা রয়েই গেছে। ইদানিং কিছু কিছু বিষয়ে আমাদেরও আপত্তি আছে, তাদেরও নিজস্ব অবস্থান আছে। আমরা জানি যে শেখ হাসিনা ভারতে বসে, এর আগে একটা বিষয় ছিল যে তিনি বক্তব্য দিতেন শুধু আপনার সোশ্যাল মিডিয়াতে, কিন্তু সাবসিকুয়েন্টলি আমরা দেখলাম যে মেইন স্ট্রিম মিডিয়াতেও তো তার বক্তব্য এসেছে এবং সেই বক্তব্যের মধ্যে প্রচুর প্রভোকেশন আছে। এটা আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। তো আমরা এটা যিনি এখানে একটা কোর্ট থেকে শাস্তিপ্রাপ্ত হয়েছেন, তিনি আমাদের পাশের দেশে বসে এখানে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন, এটা আমরা আপত্তি করব বা তাদের সহায়তা চাবো যে তাকে ফেরত পাঠান, এটা খুব অস্বাভাবিক কিছু না, কিন্তু সেটা তারা সেদিকে যাননি। সর্বশেষ যে বক্তব্য তাদের এসেছে তাতে কিছু নসিহত করা হয়েছে আমাদেরকে। এই নসিহত আমি মনে করি না যে এটা কোনো প্রয়োজন আছে আমাদেরকে এভাবে করার। আমরা বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই না। আমরা এই সরকার ডে ওয়ান থেকে স্পষ্টভাবে বলে আসছে যে আমরা একটা অত্যন্ত উচ্চমানের মানুষ যেন গিয়ে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে চাই, যে পরিবেশ গত 15 বছর ছিল না। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে স্মৃতিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। এখন ভারত আমাদেরকে এটা নিয়ে উপদেশ দিচ্ছে, এটা আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি এই কারণে যে তারা জানে যে এর গত আগে 15 বছর ধরে যে সরকার ছিল, যে সরকারের সাথে তাদের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল, তখন কিন্তু এই যে নির্বাচনগুলি প্রহসনমূলক হয়েছে তখন তারা একটু শব্দ উচ্চারণ করে না। এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, এই মুহূর্তে আমাদেরকে নসিহত করার তো কোনো প্রয়োজন নেই। আমরা জানি আমরা কী করবো। আমরা একটা ভালো নির্বাচন করবো যেটাতে মানুষ ভোট দিতে পারবে এবং যাদেরকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে, যেটা এর আগে গত 15 বছর ঘটেনি। তো এই জিনিসটা আমাদের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আর বাকিটুকু তো কিছু থাকে যে আমরা একটা কিছু বলি তারা আমাদের সাথে একমত নাই হতে পারে, সেটা আমি কিছু মনে করি না। সেভেন সিস্টারদের কথা আমার এক কলিগ বলছিলেন যে জুলাই যোদ্ধারা সেভেন সিস্টার বিচ্ছিন্ন করার বিষয়টা বলছে, এবং ভিসা সেন্টার নিয়েও যেটা বলতে চাচ্ছিলাম যে আজকে বন্ধ। আচ্ছা, ভিসা সেন্টারের বিষয়টা হলো যে আজকে যেহেতু একটি প্রোগ্রাম ছিল, কর্মসূচি ছিল, কাজে সেটা ব্যাপারে তো ভারতীয় যে সেন্ট্রাল অফিসার এটা তারা বন্ধ রাখতে পারে, কারণ তাদেরও তো নিরাপত্তার প্রশ্ন আছে। আমরাও নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়
সেটা আমরা চেষ্টা করেছি এবং আমার মনে হয় আমরা সফল হয়েছি। এটা কি অনির্দিষ্টকালের জন্য নাকি সাময়িক? এটা তো আমাকে জানায়নি তারা কিছু, তারা আজকে বন্ধ রেখেছে 2টার থেকে, এখন যদি অনির্দিষ্টকাল কিনা সেটা আমরা জানি না। আর তাছাড়া আরেকটি কথা হলো যে ভিসার ব্যাপারে যে কোনো দেশ তাদের সিদ্ধান্ত নিতে পারে, এ ব্যাপারে কিন্তু অন্য দেশের কোনো কিছু সত্যিকার অর্থে তো কোনো কিছু বলার স্যার, এটার সাথে খুব রিলেটেড একটা প্রশ্ন। এই টানাপোড়েনের সময় আমরা অনেক দেশকে দেখেছি, ভারত কানাডার ক্ষেত্রেও দেখেছি যে স্ব দেশে নিজের মিশনকে একটু শ্রিঙ্ক করে, ছোট করে। এরকম কোনো কিছু করার কথা বাংলাদেশ ভাবছে কিনা? যদি দেখা যায় যে আমার অফিসারদের জন্য অ্যাডিকুয়েট কাজ নাই, তখন আমরা সেটা ঠিক করার চিন্তা করব। এই মুহূর্তে আমি মনে করি না যে সেটা প্রয়োজন। স্যার, ভারত হচ্ছে একটা বক্তব্য দিয়েছে, তাদের যে প্রেস বক্তব্য প্রেসে দিয়েছে সেটার মধ্যে দিয়েছে যে অন্তর্বর্তী সরকারকে আর মানে রিকোয়েস্ট করেছে যেন ভারতের হাই কমিশনের সেফটি অ্যান্ড সিকিউরিটি। সেটা তো করা হয়েছে, আজকে প্রোগ্রাম ছিল এবং সেটা আমরা ব্যবস্থা নিয়েছি। উদ্বেগ আছে কিনা রিস্ক? না, দেখুন, যখন একটা প্রোগ্রাম থাকবে যে তাদের তাদের ওই মিশন অভিমুখে যাত্রা করবে একটা গ্রুপ, তখন তাদের একটু কনসার্ন থাকবে। এটা খুব অস্বাভাবিক কিছু না। এটা কলকাতায় যখন আমরা খবর পাই যে তারা একটা মিছিল নিয়ে আসবে, আমরা তাদের পুলিশকে বলি এবং তারা ব্যবস্থা নেয়। ক্ষেত্র বিশেষে এটা সফল হয় না, যেমন আগরতলাতে আমাদের মিশনের উপর আক্রমণ হয়েছিল। কলকাতায়ও একবার আমার মিশনের, আমি তখন ডেপুটি হাই কমিশনার, ঠিক বাইরে এসে তারা ট্রাকের উপর থেকে আতশবাজি করেছে। এগুলো হয় ঘটনা, কিন্তু এটা ইনফর্ম করা হয় এবং সাধারণত পুলিশ ব্যবস্থা নেয়। আপনি যে একটু আগে নথিভুক্ত করার কথা বললেন যে ভারত ইলেকশনের ব্যাপারে যেটা আগে করে নাই এখন করছে, কিন্তু স্যার আমরা কিন্তু পাশাপাশি এটাও দেখছি যে অন্য দেশও যেমন যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ান দেশ তারাও কিন্তু এই নির্বাচন, বাংলাদেশের নির্বাচন বিষয়ে এই ধরনের কথা বলছে। তো আপনার এই নৈতিকতার যে বিষয়টা, দেখি তাদের ক্ষেত্রেও আপনি একই পরামর্শ দিচ্ছেন কি? না, বিষয়টা কিন্তু একরকম না। তাদের সাথে আমাদের কিছু যোগাযোগ সবসময় আছে এবং তারা নির্বাচন কমিশনের সাথেও যোগাযোগ আছে, কারণ আমরা চাই যে তারা এখানে পাঠাক, তাদের অবজারভারদেরকে পাঠাক। সেটা কিন্তু এইভাবে স্টেটমেন্ট দিয়ে যে আমাদের অবস্থানটাকে গ্রহণযোগ্য না, এই ধরনের কথাবার্তার পাশাপাশি যে বলা যে এই রকম হতে হবে নির্বাচন, এটা এই নসিহত আমরা গ্রহণ করতে পারি না। বিশেষত এই কারণে যে তাদের তো এই সেন্টিমেন্টটা দেখা যায় না গত 15 বছর, হঠাৎ করে এটা কেন চেয়ে উঠল। উপদেষ্টা, আপনি বলছিলেন যে ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেটমেন্ট দিয়ে থেমে থাকেন নিয়ে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন এবং সেটি অব্যাহতভাবে আছে, এবং যেদিন নির্বাচনের তফসিল ঘোষণা করা হচ্ছিল তখন স্টেটমেন্ট দিতে দেখেছি, প্রতি সাক্ষাৎকার গেছে। তো এই যে আমরা বারবার বলছি শেখ হাসিনাকে থামানোর জন্য, কিন্তু সেটি হচ্ছে না, সেটা অব্যাহতভাবে আছে। আমরা যেদিন সামন করলাম তারা কাউন্টার করেছে, আজকেও বলছে যে আমাদের যে অভিযোগগুলো আছে সেগুলোর জন্য যথেষ্ট তথ্যপত্র তাদের দেওয়া হয়নি। এখন পরবর্তী পদক্ষেপ কী হতে পারে শেখ হাসিনাকে থামানোর জন্য? বক্তব্য দিয়ে চলতে। দেখুন, ভারত যদি তাকে থামাতে না চায়, আমরা থামাতে পারবো না। এটা আমাদেরকে বুঝে নিতে হবে আমাদেরকে। আমরা চাইবো যে ভারত তাকে থামাক, যাতে এখানে একটা পরিবেশ সৃষ্টি যেটা হচ্ছে নির্বাচনের জন্য, সেখানে যেন তার ইনসেন্ডিয়ারি বক্তব্য যেগুলি উনি দিচ্ছেন সেটা যাতে কোনো পরিবেশ সৃষ্টি, খারাপ করার মতো কোনো পরিবেশ যাতে সৃষ্টি না হয়, এটা আমরা তাদের কাছে চাইবো। এবং তারা যদি সেটা করেন তাহলে সেটাকে আমরা একটা ভালো পজিটিভ পদক্ষেপ হিসেবে নেব। না করলে তো আমি তাকে জোর করতে পারবো না। যেটা প্রেস রিলিজে আমরা শুনলাম হয়, তারা বলেছে যে এক্সট্রিমিস্ট এলিমেন্ট এখানে একটা পার্সোনালিটি তৈরি করার চেষ্টা করছে। এই আসলে এই এক্সট্রিমিস্ট এলিমেন্ট কারা, আপনারা এই ব্যাপারে কী বলবেন? আর হাসনাত আবদুল্লাহ বলেছে যে সার্বভৌমত্বকে যারা বিশ্বাস করে না তাদের আশ্রয় দিলে আমরা এখানে বিচ্ছিন্নবাদীদের আশ্রয় দেবো, এই বক্তব্যটা কি বাংলাদেশ কোনো সন্ত্রাসবাদে বিশ্বাস করে না, এটা আপনারা জানেন। আমাদের একটা নীতি আছে এ ব্যাপারে সরকারের, এবং আমরা কোনো বিচ্ছিন্নতাবাদীদেরকে আমাদের ভূমিতে আশ্রয় দেব, অবশ্যই এটা এ সরকার করবে না, এবং আমি অনুমান করি যে বাংলাদেশের কোনো সরকারই করবে না। এটা একজন অ্যাক্টিভিস্ট রাজনীতি করেন, উনি বলতে পারেন, কিন্তু সেটা সরকারের অবস্থান অবশ্যই সেটা না। তুমি কিছু বলতে চাচ্ছি? যেটা আমি বলছিলাম যে ভারতের প্রধানমন্ত্রী তিনি গতকাল বাংলাদেশের বিজয় দিবসে একটি টুইট করেছে যেখানে বাংলাদেশ উল্লেখ ছিল না। সেই প্রসঙ্গটি আপনি বলেননি? এটা অনেক দিন থেকে আমি ভারতে পোস্টেড ছিলাম, আপনারা জানেন, দীর্ঘদিন। তারা সবসময় এই মুক্তিযুদ্ধে আমাদের ভূমিকাটাকে খাটো করে দেখানোর চেষ্টা করে, এবং তারা এটাকে কলকাতায় যেমন এটাকে ওই অন্যভাবে পালন করে। তাদের ওই যে ইস্টার্ন কমান্ড দিবস,
হিসাবে পালন করে, কারণ তারা তা মনে করে যে তারা যুদ্ধ করে তাদের সেনাবাহিনী বিজয় অর্জন করেছে। সত্য, পাকিস্তানের বিরুদ্ধে তারা বিজয় অর্জন করেছে, কিন্তু বাংলাদেশে তাদের যে বিজয় সেটাতে তাদের লিটারেচারগুলি করেন। আমার বইয়ের মধ্যেও তার কিছু কিছু রেফারেন্স আছে। তাদের বিশেষজ্ঞ যারা তারাই বলতেছে যে যেভাবে সফটেন করে রেখেছিল পাকিস্তান আর্মির রেজিস্ট্যান্সকে, সেটা না করলে ভারতের এই বিজয় অর্জনে অনেক সময় লাগতো, অনেক বেশি ক্ষয় হতো, অনেক মানুষ নিহত হতো। কিন্তু মুক্তিযোদ্ধারা যেহেতু পূর্ববর্তী আপনি 9 মাস না ধরুন, 6 মাস ধরুন, যখন থেকে তারা ফুললি অ্যাক্টিভ হয়েছে, প্রথমে তো একটা রেজিস্ট্যান্স গেছে, কিন্তু তারপরে তো জুনের দিক থেকে তো পুরোপুরি যুদ্ধ শুরু করেছে মুক্তিযোদ্ধারা যদি এখানে মুক্তিযোদ্ধাদের অবদানটাকে যারা অস্বীকার করেন, তারা মিলিটারি হিস্ট্রি বা মিলিটারি সায়েন্স সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। তারা এটাকে অস্বীকার করার চেষ্টা করেন, কিন্তু এই অস্বীকার করার কোনো অর্থ হয় না। মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া তারা এই বিজয় অর্জন করতে পারতেন না। মাননীয় উপদেষ্টা, আরেকটা জিনিস যেটা ভারত এরকম এসেন্স করেছে, তাদের ফেসিলিটি আমরা তদন্ত ছাড়াই হচ্ছে যে তাদেরকে। আচ্ছা, ঠিক আছে, আর এটা মোটামুটি আমি উত্তর দিয়েছি, এটা আর বেশি গভীরে যাওয়ার প্রয়োজন নেই। জনাব তারেক রহমান 25 তারিখে আসবেন, এরকম একটা সংবাদ আমরা পাচ্ছি। জি, উনি কি অফিসিয়ালি ট্রাভেল ডকুমেন্ট চেয়েছেন কিনা? গতকাল রাত পর্যন্ত চাননি, এটুকু আমি বলতে পারি। ঠিক আছে, ইউরোপীয় ইউনিয়ন অবজারভেশন টিম পাঠাচ্ছে মিশনে। এটা মানে অফিসিয়ালি আমরা চেয়েছি এবং তারা পাঠাচ্ছে। ডিপ্লয়মেন্টটা কবে হবে বা এটা নিয়ে আপনাদের কথা বলতে হবে এই নির্বাচন কমিশনের সাথে। তারা যখনই আসুক, আমরা দেখুন, নির্বাচন অবজারভারদের ব্যাপারে কিন্তু আমরা সবসময় একটা নীতি ফলো করে আসছি, সেটা হলো যে তারা যেটুকু সহায়তা চাবে সরকার ততটুকু করবে। গায়ে পড়ে আমরা কোনো সহায়তা করতে যাবো না, কারণ তাহলে সেটা ইন্টারফারেন্সের তুল্য হতে পারে। আমরা এখনও সেই নীতিতেই বিশ্বাসী। তারা আসবে, আমরা তাদের আশাটা ফ্যাসিলিটেট করব, এবং তারপরে তারা তাদের কাজ যাতে করতে পারে, যাতে নিরাপদ থাকে, সেটুকু সরকার ব্যবস্থা করবে। বাকিটুকু তারা তাদের কাজ তাদের মতো করে করবে। ধন্যবাদ। যদি পাসপোর্ট নিয়ে আসে, সেটা কি হাই কমিশন বা বাংলাদেশ সরকার জানবে কিনা? অবশ্যই জানবে, কারণ পাসপোর্ট, ওনার আগের পাসপোর্ট তো এক্সপায়ার করে গেছে, কাজে তাকে অবশ্যই কোনো না কোনো ডকুমেন্ট নিয়ে আসতে হবে। সেই ডকুমেন্ট আমাদের মিশন ইস্যু করবে। থ্যাংক ইউ।